নমস্কার। সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত। যা বলবো সোজা সাপটা বলবো। দেখুন, এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনটাকে আপনারা এখন কিভাবে দেখছেন? এই আন্দোলনের গতি প্রকৃতি অভিমুখ কি একই আছে বলে আপনাদের মনে হয়? আমার তো অন্তত তাই মনে হয় না। এই প্রতিবেদনটা পুরো দেখার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেন আমি এই কথাগুলো বললাম। দেখবেন, যখন এই ডাক্তাররা আরজি করের এই কেস নিয়ে যখন আন্দোলন করতে শুরু করলো এবং তাদের এই প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা স্লোগান, প্রত্যেকটা কথাবার্তা সাধারণ মানুষ কিন্তু উপলব্ধি করতে পারছিলেন এই বর্তমান সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা কাজ করেছে তাতে তারা দোষীদের আড়াল করার চেষ্টা করেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা কাজ করেছে তার পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছেন, এইটা মানুষ কিন্তু বুঝে গেছিলেন এবং তারা ডাক্তারদের আন্দোলনটাকে সঠিক আন্দোলন বলে ডাক্তারদের পাশে দাঁড়িয়েছিলেন এবং যে যেভাবে পেরেছেন সর্বস্তরের সাধারণ মানুষরা তাদের সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছেন। কিন্তু হঠাৎ করে আজকে একটা জিনিস দেখা গেল যে সিজিও কমপ্লেক্স অভিযান করলেন এই জুনিয়র ডাক্তাররা এবং তাদের গলায় আওয়াজ উঠল যে আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই। খুব সুন্দরভাবে দেখুন এই স্লোগানটার সাথে আপনারা পরিচিত নয়? সিবিআই জবাব দিন, আর কতদিন সময় চাই, এই স্লোগানটা বলুন তো কারা দিয়েছিল এই অভয়ার মৃত্যুর পরে? দেখবেন এই স্লোগানটা গলায় ঝুলিয়ে প্ল্যাকার্ড করে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন। তৃণমূল কংগ্রেসের নেতারাও মিছিল করেছিল যে আর কতদিন সময় চাই, সিবিআই জবাব দাও। এই স্লোগান কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাদের স্লোগান, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান। হঠাৎ করে ডাক্তারদের কি পরিস্থিতি তৈরি হলো, জুনিয়র ডাক্তারদের, যে তারা মমতা ব্যানার্জি এবং তার সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা তাদের ছিল, হঠাৎ করে সেই আন্দোলনের রূপরেখাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় যে স্লোগান ছিল সেই স্লোগান নিয়ে আজকে তারা সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে গেলেন। প্রশ্নটা এখানেই টানা বাঁধছে, কারণ যেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আগের দিন শুনানিতে দাঁড়িয়ে বলেছেন যে সিবিআই যে তদন্ত করছেন সেই তদন্তে আমি আশ্বাস দিচ্ছি আসল সত্য উদ্ঘাটিত হবে, উনি নিজে বলেছেন। এবং তিনি নিজেই বলেছেন যে এখন সিবিআই স্ট্যাটাস রিপোর্ট সামনে এলে তদন্ত ধাক্কা খাবে, সিবিআই ঘুমিয়ে নেই, তাদের সময় দিতে হবে, সময়সীমা বেঁধে দিলে সিবিআই তদন্ত ধাক্কা খাবে। এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজে বলেছেন। তারপরে দাঁড়িয়েও ডাক্তাররা সিবিআই এর উপরে প্রেসার ক্রিয়েট করার জন্য সিজিও কমপ্লেক্সে গিয়ে তাদের তাড়াতাড়ি জবাব চাই বলে তারা তুলতে লাগলেন, যাতে শুধুমাত্র যে সঞ্জয়কে ধরেছেন সেই সঞ্জয়কেই দোষী সাব্যস্ত করে দিয়ে অন্তত কেসটা তাড়াতাড়ি ক্লোজ করুন, এরকম চিন্তাভাবনা কি কারোর মধ্যে নেমেছে? দেখুন, আমাদের প্রথম দিন থেকেই মনে হয়েছিল যে এই ডাক্তারদের আন্দোলনটা কোনো একটা জায়গায় হাইজ্যাক হয়ে গেছে এবং এই আন্দোলনের মধ্যে মাকু অতিমাকু যারা মাওবাদী আছেন, যারা তাদের সমর্থন করেন, সবসময় আজাদি আজাদি স্লোগান দেন, তারা এই আন্দোলনের মধ্যে ঢুকে গেছে। এবং সেদিনকেই আমাদের এটা সন্দেহ হয়েছিল যেদিন অভিজিৎ গাঙ্গুলিকে লালবাজারের সামনে এই জুনিয়র ডাক্তারদের একাংশ গো ব্যাক স্লোগান দিয়েছিল। দেখুন, হতে পারে উনি বিজেপির এমপি, কিন্তু সবার আগে উনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, সেই সম্মানটাও কিন্তু সেই সময় দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা তাকে দেয়নি। সেদিনকেই এই প্রশ্নটা উঠে গেছিল যে সেই আন্দোলনের মধ্যে কারা ঢুকে গেছে এই ডাক্তারদের আন্দোলনটাকে হাইজ্যাক করবার জন্য। এই প্রশ্নের উত্তর পারবার আমরা বারংবার খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে হয়তো সেই কনক্লুশনে আমরা পৌঁছাতে পারছিলাম না যেটা এখন আমরা পৌঁছে গেছি। না হলে দেখুন, বাবুল সুপ্রিয় একটা গান গেয়েছিল না, যে কালীঘাটের টালির চালা সব চোরেদের পাঠশালা। তাহলে চোরেদের পাঠশালায় যদি আপনি গিয়ে গোপনে আপনার মিটিং সেরে ফেলেন, তাহলে সেই মিটিংয়ে আপনাদের কি হচ্ছে, আপনাদের চিন্তাধারার কি পরিবর্তন হবে, সেটা আজকের দিনের দাঁড়িয়ে আপনাদের এই সিজিও কমপ্লেক্সের অভিযান ঘিরে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ যে জুনিয়র ডাক্তাররা যেদিনকে বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে লালবাজার অভিযান করেছিল, সেই সময় দাঁড়িয়ে স্লোগান উঠেছিল, ভোর হলো দোর খোলো বিনীত গোয়েল ওঠো রে,
হাওয়াই চটি দাঁড়িয়ে আছে আলতো করে চাটরে, সেই ডাক্তারদের আন্দোলনের অভিমুখ হঠাৎ করে টালির চালের বৈঠক হওয়ার পরেই তাদের পরিবর্তন হয়ে গেল, যেখানে তারা একই দাবিতে অনড় ছিলেন যে যদি মিটিং হয় একমাত্র লাইভে মিটিং হবে, কারণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, সমস্ত মানুষ আমাদের সাথে আছে। আমরা কি মিটিং করব, সেই মিটিংটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের দেখার দায়িত্ব এবং কর্তব্য আছে। মানুষ যাতে আমাদের উপরে বিশ্বাস না হারায়, তাই আমরা যা মিটিং করব লাইভে করব। এই করেই আপনারা নবান্নের দোরগোড়া দিয়ে ফিরে এসেছিলেন। কালীঘাটের টালির চালাতে গিয়ে সেইখানে দাঁড়িয়ে নেগোসিয়েশন করছিলেন যে লাইভ ছাড়া করব না, ভিডিওগ্রাফি ছাড়া করব না। কিন্তু হঠাৎ করে কি এমন হলো আপনারা লাইভ থেকে সরে গেলেন, ভিডিওগ্রাফি থেকে সরে গেলেন, শুধুমাত্র সেই কিছু মিনিটসের ওপরে রিজলিউশনের ওপরে আপনারা দাঁড়িয়ে ঘরে মিটিং করে চলে আসলেন। আর সেই মিটিং করে চলে আসার পরেও সেই দিনে রাতে আপনাদের যে আন্দোলন, যে স্লোগান, হঠাৎ করে আমরা দেখলাম ডেকোরেটরস পাখা নিয়ে চলে যাচ্ছে, হঠাৎ করে বাঁশ খুলে নিচ্ছে। আর আপনাদের আন্দোলন এত তেজমুখী আন্দোলন, আপনারা কেউ বাধা দিলেন না, কেউ সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন না। বলছেন পুলিশ চাপ দিয়ে খুলে নিয়ে যাচ্ছে, কেমন আলতো আলতো গা ছাড়া ভাব দিয়ে পরের দিনই আন্দোলনটাকে আপনারা তুলে নিয়ে গেলেন। পরের দিনই আন্দোলনটাকে আপনারা তুলে নিয়ে গেলেন। আপনাদের মেন মোটো কি? দেখুন, পরিবর্তন কোথা থেকে হয়েছে জানেন? পরিবর্তন হয়েছে যখন এই ইন্দিরা জয় সিংহকে এই জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে তারা নিযুক্ত করেছিল তাদের পক্ষে। ইন্দিরা জয় সিংহ 84 বছর বয়স। সবাই ভেবেছেন, দেখেছেন জুনিয়র ডাক্তাররা কিন্তু এবারে ভালো লয়ার রিক্রুট করেছে। দেখুন, তার আগে আমি একটা কথা বলে দিই, যখন হাইকোর্টে এই মামলাটা চলছে সেই সময় দাঁড়িয়ে হঠাৎ করে সুপ্রিম কোর্টের কাছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেখানে মামলা করেন, যে আরজি করেন মামলাটা স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্টের কাছে কিন্তু আনিতে হবে। এবং এইটা এই রাজ্যের শাসক দলে কিন্তু কপিল সিব্বলকে দিয়ে করিয়েছিলেন। সেই সময় দাঁড়িয়ে তারা ভেবেছিলেন আরজি করের ইস্যু নিয়ে যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, এই আন্দোলনটাকে প্রথমে ভেঙে দিতে হবে। তাই জন্য তারা কপিল সিব্বলকে দিয়ে এই আবেদনটা কিন্তু সুপ্রিম কোর্টে করিয়েছিলেন। যখন দেখলো তারপরে ডাক্তাররা এখানে নিযুক্ত হয়ে পড়লেন এবং প্রথম হিয়ারিং এর পরে দেখবেন সেখানে কপিল সিব্বল এস্টাবলিশ করিয়ে দিয়েছিল যে জুনিয়র ডাক্তারদের কারণে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, তাদের কর্মবিরতির কারণে। এবং সেখানে দাঁড়িয়ে একটা আওয়াজ উঠেছিল যে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যে আইনজীবী নিযুক্ত করা হয়েছিল সেই আইনজীবী কথা বলতে পারছে না, সুতরাং সিব্বলকে টেক্কা দিতে পারবে না। সুতরাং সিব্বলকে টেক্কা দেওয়ার জন্য কাকে নিযুক্ত করেছিল? তাকে নিযুক্ত করেছিল ইন্দিরা জয় সিংহকে। তিনি নাকি বিরাট টেক্কা দিয়ে দেবে। কিন্তু এই ইন্দিরা জয় সিংহ যে ছবিটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এনার তৃণমূলের সম্পর্কে কিন্তু তৃণমূলের সঙ্গে খুব ভালো সম্পর্ক। বিভিন্ন তৃণমূলের পোস্টে দেখবেন তৃণমূল নেতাদের সাথে ছবি আছেন, সারাটা দিন শুধু মোদীকে গালাগালি দিয়ে যায়। দেখবেন এই ইন্দিরা জয় সিংহ যখনই তাদের আইনজীবী হিসাবে নিযুক্ত হলেন, তখনই দাঁড়িয়ে কিন্তু এদের আন্দোলনের পটভূমিকায় পরিবর্তন হতে শুরু করলেন। এবং কোনো একটা জায়গায় দেখবেন ওই আন্দোলনের রাশটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রিপেই চলে গেছিল, যার ফলে দেখবেন ওই আন্দোলনের মধ্যে ডাক্তাররা কি কথা বলছেন তাই অডিও ক্লিপ তৃণমূল কংগ্রেসের কাছে চলে যাচ্ছেন। কোন ডাক্তার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বসতে চাইছেন, কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বসতে চাইছেন না, তার ফিডব্যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাচ্ছেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে স্বাস্থ্য ভবনের সামনে যান, সেই স্বাস্থ্য ভবনের সামনে যাওয়ার পরে যে বক্তৃতা দিয়েছিলেন, তারপরে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা কি কথা বলেছিলেন সেই ভিডিও ক্লিপ পর্যন্ত কুণাল ঘোষের কাছে চলে গেছে। সুতরাং আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন সেই আন্দোলনকে কিভাবে আন্দোলনের মধ্যে একটা সম্প্রদায়, বিশেষ করে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জীবনে কোনোদিন তাড়াতে চান না, তাই ইলেকশনের আগে বারবার নো ভোট টু বিজেপি, নো ভোট টু বিজেপি বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা করে দেন। সেইখানে দাঁড়িয়ে তাদেরই এক্ষেত্রে বারবার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়েছেন, স্বাস্থ্য সচিবের পদত্যাগ চেয়েছেন, বারবার ডিএইচএমএস এর পদত্যাগ চেয়েছেন, কিন্তু কোনোদিন কারোর পদত্যাগ হয়নি। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ঘরে বসিয়ে নিয়ে লাইভ স্ট্রিমিং না করে কিছু রিজলিউশন করে তাদেরকে প্রাইস পোস্টিং দিয়ে দিয়েছে। আপনারা মাথা নিচু করে বাইরে বেরিয়ে এসে আপনাদের আন্দোলনের বিরাট কিছু অ্যাচিভ করে ফেলেছেন বলে আপনারা দেখাচ্ছেন, কিন্তু আদৌ কিছুই করেননি। আদৌ আপনাদের আন্দোলন থেকে কিছুই অ্যাচিভ হয়নি, এটা তা প্রমাণ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মোল্ড করে নিয়েছে। তো
তো এই ইন্দিরা জয়সিংহর কেসটা একটু আপনাদের বলি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন বা আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন তো এই ছবিটা আপনারা চিনতে পারেন কিনা, চিনতে পারছেন এই ছবিটা? এই ছবিটায় আপনারা যাকে দেখছেন তার নাম হচ্ছে আশা দেবী। যাকে দেখছেন এই ছবিটায় তার নাম হচ্ছে আশা দেবী। মনে আছে এনার কথা? দিল্লির নির্ভয়া কাণ্ড 2012 সালের আপনাদের মনে আছেন, যেখানে দাঁড়িয়ে একটা প্রাইভেট বাসের মধ্যে একটি মেয়েকে গণধর্ষণ করে মারা হয়েছিল এবং এমনভাবে নৃশংসভাবে মারা হয়েছিল তার যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং তার সাথে যে বন্ধু ছিল তাকে মেরে ফেলে দেওয়া হয়েছিল বাস থেকে। যখন সারা দিল্লি উত্তাল হয়ে উঠেছে, দুষ্কৃতীদের ফাঁসি চাই বলে দিল্লিতে প্রত্যেকটি মানুষ রাস্তায় নেমে পড়েছে যে নির্ভয়ার বিচার চাই, নির্ভয়ার বিচার চাই বলে, সেই সময় দাঁড়িয়ে এই ইন্দিরা জয়সিংহ একটা টুইট করেছিলেন। টুইটটা দেখুন একবার, কি টুইট করেছিলেন আপনাদের সামনে রয়েছে। তিনি টুইটে লিখেছেন যে while I fully identify with the pain of Asha Devi, I urge her to follow the example of Sonia Gandhi who forgave Nalini and said she did not want the death penalty for her. We are with you. এর মানেটা দাঁড়াচ্ছে এরকমই যে আমি আশা দেবীর কষ্ট পুরোপুরি বুঝতে পারি, তবুও তার কাছে আমার অনুরোধ তিনিও সোনিয়া গান্ধীর পথে চলুন, যিনি নলিনীকে মাফ করে দিয়েছেন, বলেছেন তার জন্য মৃত্যুদণ্ড চান না, আমরা আপনার সঙ্গে কিন্তু মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। ভাবতে পেরেছেন? এই আশা দেবীকে বলেছিলেন এই ইন্দিরা জয়সিংহ যে যেরকম ভাবে রাজীব গান্ধী হত্যাকারী নলিনীকে সোনিয়া গান্ধী মাফ করে দিয়েছিলেন, সেরকম ভাবে আপনার মেয়েকে এই ধর্ষণ করে যারা খুন করেছে সেই ধর্ষকদের আপনিও মাফ করে দেন। এবং ইনি সেই ধর্ষকদের ফাঁসির পক্ষে দাঁড়ায়নি। তখন দাঁড়িয়ে আশা দেবী বলেছিলেন যে আপনার সাহস হয় কি করে আপনি এরকম ধরনের কথা বলেন, যেখানে দাঁড়িয়ে সারা দিল্লিবাসী, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ ধর্ষকদের পাশে দাঁড়িয়ে ফাঁসি চেয়েছেন, এই আমাদের পাশে দাঁড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনি এরকম টুইট করেন কি করে যে আপনি ধর্ষকদের পাশে দাঁড়িয়ে আমাকে বলছেন তাদেরকে ক্ষমা করে দিতে। আমি একটা মেয়ের মা, যে মেয়েকে এরা আজকে বেসরকারি বাসে পেয়ে মধ্যরাতে ধর্ষণ করেছে, শুধু ধর্ষণ করেনি, তারপরে যৌনাঙ্গে রড ঢুকিয়ে তাকে হত্যা করেছে, তারপরে দাঁড়িয়ে সেই ধর্ষকদের আপনি ফাঁসি চাইছেন না, সেই ধর্ষকদের মাফ করে দিতে বলছেন আমাকে। এই হলো সেই ইন্দিরা জয়সিংহ। বুঝতে পেরেছেন খেলার গতিমুখ কোন দিকে আছে? এখন মনে হচ্ছে ইন্দিরা জয়সিংহকে কারা অ্যাপয়েন্ট করেছে জুনিয়র ডাক্তারদের হয়ে, কারা অ্যাপয়েন্ট করেছে জুনিয়র ডাক্তারদের হয়ে ইন্দিরা জয়সিংহকে, 84 বছর যার বয়স, কারা অ্যাপয়েন্ট করেছে? ডাল মে তো কুছ কালা है। তবে যত দিন যাবে এটা বেরোবে যে জুনিয়র ডাক্তারদের মধ্যে কারা কারা এই আন্দোলন থেকে বেনিফিটেড হয়েছেন, কত বেনিফিটেড হয়েছেন, কি স্বার্থ তাদের জড়িত আছে, এটা কিন্তু আস্তে আস্তে মানুষের সামনে আসবে। তবে মানুষ বুঝে গেছে, মানুষ আপনাদের সঙ্গে সঙ্গ দিয়েছিল এই কারণে যে আপনারা একটা এই সরকারের, চোর সরকারের তৈরি করা এই দুর্নীতি পরায়ণ সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বুঝে গেছেন যে আপনারা এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছেন না। যদি সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে থাকতেন তাহলে যে এই সিস্টেমটাকে তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার পদত্যাগ চাইতেন। আপনারা যে দাবিগুলো চাইলেন, একটা দাবিও আপনাদের কিন্তু সেই অর্থে পূরণ হলো না। কোথায় পূরণ হলো? পদত্যাগ চেয়েছিলেন বিনীত গোয়েলের, কি হয়েছে? প্রাইস পোস্টিং হয়েছে, আরো উঁচু দপ্তরে পোস্টিং হয়েছে। স্বাস্থ্য সচিবের ট্রান্সফার চেয়েছিলেন, পেয়েছেন, বসিয়ে রেখেছে ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখন বিচার পেতে আপনারা সিবিআই এর কাছে যাচ্ছেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বারবার যে সিবিআই দপ্তরে যান আপনারা বিচারের আশায়, সিবিআই এর দপ্তরে যান। হঠাৎ করে যে আন্দোলন আপনাদের মমতার বিরুদ্ধে ছিল,
তাদের সাথে গোপন টালির চালার মিটিং করে এসে, টালির চালার ভেতরের মিটিং করে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথাটা বলছেন সেই কথাটা আপনাদের মুখে এসে এখন আপনারা সিজিও কমপ্লেক্সের অভিযান করে সিবিআইয়ের উপরে চাপ বাড়িয়ে কোনো মতে এই আন্দোলনটায় দু একজনকে দোষী সাব্যস্ত করে দিয়ে যাতে ক্লোজ করে আদৌ আসল মানুষগুলোকে বাঁচিয়ে নেওয়া যায় সেই চেষ্টা আপনারা করছেন না তো? এই প্রশ্নটা উঠছে, এই প্রশ্নটা বারবার এখন কিন্তু উঠছে এবং নাড়া দিচ্ছে সমাজে। দেখবেন আগেই জুনিয়র ডাক্তারদের, এই কোচি ডাক্তারদের আন্দোলনের সাথে যেভাবে সাধারণ মানুষ তাল মিলিয়েছিল এখন আর মিলাচ্ছে না, মানুষ বুঝে গেছে। দেখুন আপনাদের সাথে কিন্তু তারাই ছিল যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ছিল, আপনাদের সঙ্গে কিন্তু তারাই ছিল যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো ওঠেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো বসেনি। আপনাদের সঙ্গে কিন্তু তারাই ছিল এই 2,39,00,000 মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ ছিল, এই সরকার থেকে সরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আপনারা সেটা না বুঝে আপনারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের শেখানো বলি আওড়াতে আওড়াতে রাস্তা দিয়ে যাচ্ছেন। জানি না আপনাদের এই আন্দোলনের ভাবমূর্তি আর কতটা কি ঠেকবে, কারণ এখনই যা দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বুঝে গেছে যে আপনাদের আন্দোলনের অভিমুখ কি। না হলে যেখানে দাঁড়িয়ে আপনাদের মিটিং আপনারা জনমানুষের সামনে তুলে ধরতে চেয়েছিলেন, জনগণকে দেখাতে চেয়েছিলেন, হঠাৎ করে আপনারা মেল করলেন যে আপনাদের কোনো লাইভ স্ট্রিমিং এর দরকার নেই, আপনারা টুক করে টালির চালায় গিয়ে ঢুকে গিয়ে বসে সেখানে আপনারা মিটিং করে বাইরে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলতো সেই কথাটাই আপনারা এখন সিজিও কমপ্লেক্সের বাইরে বলতে শুরু করলেন। দেখুন আমার তো দৃষ্টিভঙ্গি, আমি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরলাম, এখন বাকিটা আপনারা বুঝবেন যে ডাক্তারদের এই আন্দোলন আদেও কি এই নির্ভয়ের বিচার চেয়ে এই আন্দোলন, নাকি শুধুমাত্র মমতাকে সুবিধা করে দেওয়ার আন্দোলন। যারা দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় মসনদে থাকেন এটা চান, তাই তারা বারবার ইলেকশন আসলেই নো ভোট টু বিজেপি বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা করে দেন। এটা তাদেরকেই সুবিধা করে দেওয়া নয় তো? এই চিন্তা ভাবনা, এই প্রশ্ন আপনাদের থাকলো, কমেন্ট বক্সে জানান।